মানুষ এত অপমান, এত সব কিছু, একটা জাতির নায়ক আমাদের কাছে আমার তো ভগবান, আমার ভগবানকে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলছি কেউ যদি আমার সামনে আমার ভগবানের সাথে ওই কলতলার ঝগড়ুটের মহিলার যদি কেউ তুলনা করে, আমি তো চুলের মুঠি ধরে কেলিয়েই দেবো, আমি নিতে পারবো না। আমি অশোকনগরের জেলা সভাপতি, আহা হা 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 আহা হা হা মানে এটা চরিত্র। আমি তো বলবো এই ঢিলছড়া দরিদ্র আমাদের নিষিদ্ধ পল্লী, আমার কাছে সেই নিষিদ্ধ পল্লীর সেই বোনটার অনেক মান সম্মান। নাঙ্গা ডান্স করছে, তো ওপেন টিএমসির মধ্যে পর্নোগ্রাফি চলছে। চাকরি করে কি হবে? চা ঘুগনি স্টল দিলেও তো প্রচুর আয়। একদম, আমি তো উল্টে এই জ্ঞানটা ওনাকেই দিচ্ছি যে উনি যে পদে বসে আছেন সেটাও তো একটা সরকারি পদ দখল করে আছেন উনি, এবং ওনার সহপাঠীরা, অপদার্থ সহপাঠীরা যারা সরকারি পদ দখল করে বসে আছে তারা নামুক না, তারা রাস্তায় নেমে আগে যুব সমাজকে পথ দেখা, কারণ তাদের মতো তো, তার নেতা মন্ত্রীর মতো তো অশিক্ষিত না, মূর্খ না। আমরা রক্ত জল করে কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি আমাদের ছেলে মেয়েদের চা বিক্রি করার জন্য। হ্যাঁ, আমি কোনো ব্যবসাকে বা কোনো উদ্যোগকে আমি ছোট বলছি না, এই না চা নিয়ে অনেক রঙ্গ তামাশা করেছিল আমাদের প্রধানমন্ত্রী চা বিক্রি করতে বলে। হ্যাঁ, কোথায় গেল আজকে ঘুরে ফিরে সেই ওই জায়গাতেই আসতে হলো। আজকে এই যে আমরা আজকে সরকারি স্কুলগুলোর কী অবস্থা, সেই জন্য আজকে আমাদেরকে বাধ্য হয়ে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে আমাদেরকে সন্তানদের ভর্তি করাতে হচ্ছে। এক একটা মায়না জানো তোমাদের আইডিয়া আছে? এক একটা মায়না কত, মানে আমরা কলেজ স্ট্রিটের লোক, মানে 2000 টাকার বই সেটা স্কুল থেকে আমাদেরকে 7,000 10,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আরে কোথায় মানে ছোবল মারতে, মানে রক্ত চুষতে আমাদের ছাড়ছে সাধারণ মানুষের? কোথাও তো সাধারণ মানুষের রক্ত চুষতে ছাড়ছে না। না না, কেন চা বিক্রি করবে? আমাদের থেকে এই যে ঘুরিয়ে বেসরকারি স্কুলের নামে, ইংলিশ মিডিয়ামের স্কুলের নামে আমাদের যে রক্তটা চুষছে আমার ছেলে মেয়েকে রাস্তায় ওই চার দোকান করার জন্য, ওনাকে ভাবতে হবে না, উনি নিজের অপদার্থ, সব তো কলতলার মাল। ওরা পড়াশোনা আর শিক্ষা দীক্ষার ব্যাপারে জানবে কি? ওদেরকে সরিয়ে আমি তো বলবো এই শিক্ষিত যুব সমাজকে সেই জায়গায় বসাক, রাজ্যটা অনেক ভালোভাবে চলবে। কলতলা দিয়ে না রাজ্য চলে না, ওই কলতলায় বালতি গামলা নিয়ে ঝগড়া করা মানুষ নিয়ে রাজ্য চলে না। অতএব ওই অপদার্থ মহিলা ডাইনি বুড়ি নিজের জায়গাটা ছেড়ে দাঁড়াক, এই রাজ্যের সবথেকে বড় উন্নতি এটাই হবে। ডাইনি নিজের পদত্যাগ করুক, তাতেই এই রাজ্যের, তাছাড়া আমাদের এই রাজ্য কোনো মতে আমরা নিতে পারবো না। এই রাজ্যের আর কোনো রকম আর ভালো কিছু হবার নেই যতক্ষণ এই ডাইনি বুড়ি ওই চেয়ারে বসে আছে। রাজ্যটাকে গিলেই খাবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। নেতাজির জন্মদিনে আবারও একজন শাসক নেতা বিস্ফোরক মন্তব্য করলো সৌমেন মহাপাত্র। উনি বললেন আমাদের মুখ্যমন্ত্রীর যা গুণ আছে তাতে উনি অনেক বিত্তশালী হতে পারতেন, কিন্তু তা উনি হননি। নেতাজির মতো উনি ওনার জীবনটাকে আত্মবলিদান করেছেন জনগণের জন্য। কি বলবেন? এইসব লোককে না, অনেক নেতাজিপন্থী আছেন, তো আমি তো বলবো আপনারা, সমস্যাটা হয়ে গেছে কিনা আমাদের এই বাঙালি জাতটা না, মানে একটা প্রজন্মের পর না প্রচণ্ড ভেরুয়া হয়ে গেছে। আমরা এতটা সহনশীল হয়ে গেছি না, মানে এতটা প্রুফ হয়ে গেছি, মানুষ এত অপমান, এত সব কিছু, একটা জাতির নায়ক আমাদের কাছে আমার তো ভগবান, আমার ভগবানকে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলছি কেউ যদি আমার সামনে আমার ভগবানের সাথে ওই কলতলার ঝগড়ুটের মহিলার যদি কেউ তুলনা করে, আমি তো চুলের মুঠি ধরে কেলিয়েই দেবো, আমি নিতে পারবো না, আমার অত সহনশক্তি নেই। জনগণের জন্য উনি আত্মবলিদান কি করেছে? উনি আত্মবলিদান এটাই করেছে যে উনি শান্তিনিকেতনে না থেকে পাশের ঝুপড়িটায় থাকে। ঝুপড়িতে ওটাকে বলা যায় না? তোমরা সব সাংবাদিকরা ওনার বাড়িতে তোমাদের যাতায়াত আছে, তোমার কি মনে হয় যে ওটাকে ঝুপড়ি বা একটা টালির চাল, যেটা উনি দেখাতে চান, ঠিক আছে? তাহলে সেরকম হলে ওনার পায়ের হাওয়াই চুটিটা আমাদের মতো তো ওই রাবারের হাওয়াই চুটি না, বাটার কেনার, তাই তো? ওনার পরনের শাড়িটাও নিশ্চয়ই 220 টাকার ছাপা শাড়ি না, তাই তো? উনি যে চশমা পরেন সেটাও তোমার আমার মতো লালবাজারের কোনো একটা চশমার দোকান থেকে 120 টাকার ফ্রেম না। তাই এইগুলো আত্মবলিদান, এইগুলো যদি আত্মবলিদান হয়, এইগুলি যদি নেতাদের
নেতাদের চরিত্র হয়, তাহলে তো বলবো যে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে চা বিক্রি করবে কেন, নেতা হয়ে যাক, নেতা নেত্রী হয়ে যাক, তবেই তারা জীবনের একটা তারা মূল ধারায় এসে সত্যি কথা তারা রাজ্যটাকে শুধরে দেবে। এই যে একের পর এক দুর্নীতি, এই আপনারা যেটা নিয়ে প্রতিবাদ করছেন ভেজাল সেলাই, আজকে প্রতিবাদের দাবিতে আপনাদের মানুষ তো এই রাজ্যে গত 13-14 বছরে পিওর শব্দটা এই রাজ্যের ডিকশনারি থেকেই উড়ে গেছে। দুধ, মদ, ওষুধ, মানে কোনো কিছু আর বাকি নেই, সব কিছুতে ভেজাল। আজকে মানুষ, সাধারণ মানুষ, তোমার আমার তো ক্ষমতা নেই যে কিছু হলে অ্যাপোলোতে গিয়ে আমৃতে গিয়ে ভর্তি হব, বা আমরা খুশ করে ফ্লাইট নিয়ে উড়ে চলে যাব লন্ডন বা দুবাইয়ে। আমাদের ওই সরকারি হাসপাতালেই ভর্তি হতে হবে, আমিও হব, আমার সন্তানকে আমি ওখানেই নিয়ে যাব। তো কেন সে সরকারি স্কুলই হোক আর সরকারি হাসপাতালই হোক, ইনফ্রাস্ট্রাকচার কেন উন্নত মানের হবে না? আজকে ইনফ্রাস্ট্রাকচার আমাদের জন্য করা হয়েছে, আমাদের রক্ত ঘামে ট্যাক্সের টাকা দিয়ে এই সরকারি প্রতিষ্ঠানগুলো চলছে, কারণ যাতে সাধারণ মানুষ সেই সুবিধাগুলো পেতে পারে। সেই ক্ষেত্রে কেন সাধারণ মানুষ সেই সুবিধাগুলো পাবে না? আজকে বাবা এটা একটা জারি করে দিক তো, উনি নাকি উদার, মহান, আত্মবলিদান কী সব নাকি এক্ষুনি বলছিলেন, তাহলে উনি একটা সার্কুলার জারি করে দিন যে ওনার নেতামন্ত্রীরা আজকে থেকে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়বে এবং ওর নেতামন্ত্রীদের সব ইনক্লুডিং উনি সবাই সরকারি হাসপাতালে যাবে। তারপর দেখি তো ওই উডবান ওয়ার্ডে গিয়ে আমার হাঁচি কাশি হলো, আমি ভর্তি হয়ে গেলাম, যে ইডি সিবিআই হানা হলো, ওসব নাটক না করে প্রপার সরকারি হাসপাতাল আমাদের মতো মেডিকেল, এনআরএস, আরজি করে এখানে এসে একটা এমার্জেন্সিতে একটা রাত একটা দিন কাটিয়ে দেখা, তবেই না বুঝবো আত্মবলিদান, উদারতা। গুয়ের সাথে না চাঁদের তুলনা হয় না। তো নেতাজির নাম মুখে আনার জন্য না সেই যোগ্যতাটা লাগে। বিশ্বাস করো আজকে এই 23শে জানুয়ারি ওই একটা ছবিতে মালা পরিয়ে এরকম করে ওই নেতাদের মতো ছবি তুলতে পারিনি, কারণ আমি এটা নিজে বিশ্বাস করি। আমার ওই মাল্যদান, ওই লোক দেখানি ছবি তুলে সোশ্যাল মিডিয়া দেবার থেকে না, আমি নেতাজি বলুন, বিবেকানন্দ বলুন, বড় বড় মনীষী থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই পশ্চিমবঙ্গকে না হিন্দু বাঙালি সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়েছিলেন, এদের আদর্শে চলাটাই আমার ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা, নাকি ওই লোক দেখানি আমি একখানা মাল্যদান করলাম, 10 অ্যাঙ্গেল থেকে 10টা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলাম, ওটার থেকে ওনাদের জীবনের ওনারা যে পথটা দেখিয়ে গেছেন সেই পথটাকে পাথেয় করে চলাটাই আমার জীবনের অন্তত মূল লক্ষ্য। আচ্ছা, আমার এখন শেষ প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সঞ্জয় রায়ের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে আবারও আপিল করছে যে ওনার জন্য, আরে উনি তো এমনি ভয় থরথর করে কাঁপছে, কারণ সমস্যাটা হয়ে গেছে কি, কারণ এর আগে যখন পুলিশরা ডিজে বাজিয়েছিল তার মধ্যখানেও তো আওয়াজটা তোমাদের সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে এসেছিল যে আমি যদি মুখ খুলি আমি দোষী না, আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে, সেই ভয়টায় উনি কম্পমান। এইবার সেই জন্য যত তাড়াতাড়ি পারে ওর মুখটা বন্ধ করে দেবার চেষ্টা করছে। আরে আমরা এটা তো আশ্চর্য হব না, হয়তো দুদিন পর তোমরাই ব্রেকিং নিউজ দেবে যে কাস্টাডিতে সঞ্জয়ের আকস্মিক মৃত্যু, বা সঞ্জয়ের কোনো খাবার খেয়ে সেখান থেকে বিষক্রিয়া হয়ে গেল, এইসব দিকে ব্রেকিং নিউজ পেতেও কিন্তু আমরা এখন অভ্যস্ত। তোমরাই হয়তো ব্রেক করবে এই নিউজ। বলছেন আমি বলে ফাঁসি করিয়ে দিতাম, উনি বলছেন আমি ফাঁসি। আরে হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে, যেমন এই যে আমার বোনকে দায়িত্ব নিয়ে যেমন এত তাড়াহুড়ো করে পানিহাটির কাউন্সিলরকে দাঁড় করিয়ে রেখে সব এমএলএ এমপিদের সারাদিন, পুলিশ বড় কর্তাকে বিনীত গোয়েলকে একদম স্ট্যান্ড বাই রেখে উনি ঝাড়গ্রাম থেকে ইনস্ট্রাকশন দিয়ে যেভাবে আমার বোনকে তৎপরতার সাথে, বাবা মাকে, আমার একটা মা যে 9 মাস 9 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শেষ মুহূর্তে তার মেয়ের সন্তানের মুখটা দেখতে পারলো না, তিনি এত তৎপরতার সাথে আমার বোনটাকে শেষকৃত্য সম্পন্ন করলো। তো ওনার কাছে এরকম খুন করে প্রমাণ লোপাট করা ওনার কাছে কোনো বড় ব্যাপার নাকি? উনি তো লাশের ওপরই রাজনীতি করেছেন, উনি বড় বড় ডায়লগ মারেন না, আমি আন্দোলনের প্রোডাক্ট ঠিকই, কিন্তু আন্দোলনটা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য উনি আন্দোলনটা করেছেন।
উনি কোনোদিন রাজ্যের স্বার্থসিদ্ধির কথা ভাবেননি, রাজ্যের ভালো ভাবেননি। ওনার নিজের স্বার্থ, নিজের পরিবার। আর দুদিন আগে মানে সাইকেল কেনার অকাত ছিল না। ওনার ভাইপো কি এমন মহামারী কাজ করে, কি ব্যবসা করে, হ্যাঁ, অত বড় অট্টালিকা। তোমরাও তো সারা দিন এতগুলো সাধারণ মানুষ রক্ত জল করে আমরা খেটে যাচ্ছি, পাচ্ছি একটা মানে ঘরের চাই খসে গেলে একটা ঘরে রং করতে পারছি না, কারণ সন্তানকে লালন পালন করে তাদের স্কুলের ফিস দিয়ে সংসার চালাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর ওরে বাবা, উনি নাকি এত সততার প্রতীক, উনি নাকি এত, এক্ষুনি যেন কোন মন্ত্রী বলছিল ওনাকে, হ্যাঁ, এত নাকি উনি সততার প্রতীক, তারপর আত্মবলিদান দিয়ে উনি নাকি খাড়া করেছে, উনি শান্তিনিকেতন খাড়া করেছে আত্মবলিদান দিয়ে। আর আমরা মরার বয়স হতে চললো, একটা ফ্ল্যাট কেনারও কথা ভেবে উঠতে পারি না, কারণ ভাববো কোত্থেকে, না ডাউন পেমেন্ট দেওয়ার পয়সা আছে, না ইএমআই দেওয়ার পয়সা আছে, সেই ইনকামটাই তো নেই। মার্কেটে যে টাকাটা রোল হবে, তো টাকাটা কই? টাকাটা তো আমাদের নেতা মন্ত্রীদের ঘরে একেবারে গিজগিজ করছে। আবার কিছুদিন পর হয়তো আমরাই দেখবো তোমরা ব্রেক করছো, অমুক অপার পর এবার হয়তো সপা আসবে, হ্যাপা আসবে, হ্যাপার ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেল। আমরা সব কিছুতে, কারণ এটা তো এন্টারটেনমেন্টের রাজ্য চলছে না, কারণ দু পয়সার সব মানে যাদের যোগ্যতা নেই সেই সব লোকগুলোকে নিয়ে বসিয়েছে। এই যে কালকে দুদিন আগেই দেখছিলাম না, ওদের কোন একটা অশোকনগরের জেলা সভাপতি, আহা হা 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 আহা হা হা, মানে এটা চরিত্র? আমি তো বলবো এই ঢিলছোড়া দরিদ্র আমাদের নিষিদ্ধ পল্লী, আমার কাছে সেই নিষিদ্ধ পল্লীর সেই বোনটার অনেক মান সম্মান। আর এরা স্টেজে উঠে এরকম মানে নাঙ্গা ডান্স করছে, একটা মহিলাকে এইভাবে উক্তি করে বলছে, আরে হতে পারে নিজের দলের মহিলা, আরে তুমি তার সাথে দরজা বন্ধ করে নাচো, কোদো, হ্যালো দোলো, আমাদের জানার দরকার নেই। তা তুমি তোমার এই রঙ্গ তামাশাটা কি ওপেন ফোরামে এইভাবে, আবার মাইক চলছে যেখানে এত কটা, এইভাবে বলা যায়? তাহলে এটা তো মানে আর রাগ ঢাক করার কি আছে? তো ওপেন টিএমসির মধ্যে পর্নোগ্রাফি চলছে। আর এই যে কলকাতা শহরে বেআইনিভাবে এত নির্মাণ হচ্ছে, না 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 না, আমাদের মানে এত নিষ্পাপ শিশুর মতো, ফুলের মতো নিষ্পাপ মেয়রের চোখে এগুলো পড়ছেই না, ওগুলো হেলে নেই। উনি হেলাগুলো দেখতে পান না, উনি সবসময় সোজা জিনিস দেখেন, ওগুলো একদম হেলে নেই। এত নিষ্পাপ উনি ওনাকে গিয়ে যেই তোমরা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে বলবে আমি তো জানিই না। আচ্ছা চলো, উনি জানেন না, জানার পর উনি কি করছেন? ভাঙুন। তোমাদের মাধ্যমে আমরা তো বলছি, আপনি যখন আপনি নিষ্পাপ আমরা মেনে নিলাম, আপনি কিচ্ছু জানেন না, আপনি জানার পর কি করছেন? জানার পর গিয়ে ভাঙুন। ভাঙা মানে একখানা চটলা খসানো না, ভাঙা মানে ডেমোলিশ, মানে আমরা বাংলা মিডিয়ামে পড়ে তাও কিছু কিছু ইংরেজি মানে জানি। ভাঙা মানে পুরো জিনিসটা ভেঙে গুড়িয়ে দেওয়া। তাহলে যেখানে দোতলার পারমিশন আছে সেখানে যখন ছতলা উঠে যাচ্ছে, তাহলে বাকি চারটে তলা ভেঙে গুড়িয়ে দাও। আরে উত্তর কলকাতায় আসো না, আমার ওয়ার্ড 37, 38, 28 গিজ গিজ করছে, সরু সরি দু 3 ফুট গলিতে 7তলা 8তলা উঠে যাচ্ছে। ওনাদের কোম্পানির মুখপাত্রের পাড়াতেই উনি কিছুদিন আগে শ্যামসুন্দরী মাকে নিয়ে সরব হয়েছিলেন না, উনি নাকি অনাচার এইগুলো মানেন না, মানুষকে সজাগ করার জন্য ওনার বাড়ির পেছনের গলিতেই তো একটা 3 ফুট 2 ফুটের গলিতে একখানা 7তলা বিল্ডিং কী করে ওঠে? অ্যাড্রেস দিচ্ছি, যাও চলে যাও, গিয়ে ওনাকে জিজ্ঞেস করো তো এইবার কেন উনি সোচ্চার হচ্ছেন না। কালকে যদি কোনো ক্রমে ওই বিল্ডিংটা ভেঙে পড়ে, তাহলে আশেপাশে বাড়ির লোকের কি হবে? সেই দায়টা কে নেবে? দেখলে চোখ খুলে সব দেখতে হয়, যেখানে আমার স্বার্থ, যেখানে আমার মানে হানি জড়িয়ে আমি শুধু সেটা দেখব আর বাকিগুলো দেখব না। কাউন্সিলর মানে প্রমোটারের মাথায় দম আছে যে স্কোয়ার ফুট হিসাবে ফুটুটা গুনে টাকাটা কাউন্সিলরকে না দিলে একটা ইট অবধি সে সেই পাড়াতে বা সেই ওয়ার্ডে পুঁততে পারবে? দম আছে একটা প্রমোটারের মাথায়? কিন্তু উনি তো বলছেন এগুলো সব বাবা আমলের তৈরি। ও মানে এই রিসেন্ট যে বাড়িগুলো হচ্ছে এগুলো বাবা আমলের তৈরি? তাহলে যেগুলো রিসেন্ট হচ্ছে সেগুলো দেখাচ্ছি তো, চলো না আমার সাথে, রিসেন্টগুলো ভাঙুক না, রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলুক না, সেগুলোর ক্ষেত্রে কি বলবে? উনি আসুক না, উনি ওনার একটু আরাম কেদারা ছেড়ে, উনি তো কলকাতার মহানাগরিক, আমার ভগবানের চেয়ারে বসে আছে একটা অপদার্থ মেয়র,
ওকে বলো না ওই আরাম কেদারা ছেড়ে এসি ঘর ছেড়ে নামতে। আমরা দায়িত্ব নিয়ে দেখাচ্ছি যে ওগুলো বাম আমলের না, কারণ এই আমলে লাস্ট 5 বছরে যেভাবে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে প্রত্যেকটা পাড়ায়, বিশেষ করে তো আমি উত্তর কলকাতার মানুষ, আমি উত্তর কলকাতার কথাই বলবো, দক্ষিণ কলকাতার কথা তো আমি বলতে যাবো না, দক্ষিণ কলকাতার মানুষরা সেখানকার কথা বলবো। উত্তর কলকাতার প্রত্যেকটা পাড়ায় পুরনো বাড়ি কিনে কিনে যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো বাম আমলের না, লাস্ট 5 বছরে তো আরও বেড়েছে। আর এখন তো কাউন্সিলররা এত বেপরোয়া, প্রমোটাররা এত বেপরোয়া হয়ে গেছে, কারণ যখন আমি টাকা দিচ্ছি আমি 2 ফুট 3 ফুট জায়গা ছাড়বো কেন? তুমি যদি পাড়ার লোক হয়ে প্রতিবাদ করতে যাও, আমি অমুকের ল্যাজ দেখলাম একজন বলছেন যে একটা চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন যে আমরা যদি প্রতিবাদ করতে যাই আমাদের মেয়েরা তো স্কুল যায় কলেজ যায়, বলছে আমাদের ভয় লাগে। হ্যাঁ, কারণ এখন তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম প্রমোটার কিন্তু ওনার সব দুধের গাইরা, ঠিক আছে? এবার সেই জন্য মানে প্রমোটিংও ওরা করছে, বিক্রিও এখন একটা নতুন হয়েছে, কারণ রোহিঙ্গা ঢুকে অনুপ্রবেশ ঢুকে তো ওনার ভোট ব্যাংকে শান্তি হচ্ছে না, ওরা খিদে মিটছে না। এবার সেই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীগুলোকে তো জায়গা দিতে হবে, ওই জন্য ভুয়ো রেশন কার্ড আধার কার্ড সব কিছুর বিনিময় এই ফ্ল্যাটগুলো যে তৈরি করছে ওনার দুধের গাইরা, এদের মাধ্যমে কিন্তু এই ফ্ল্যাটগুলোকে ওদেরকেই ওদেরকেই কেনাচ্ছে, ওরাই কিনছে। আজকে তোমার আমার পাশে বাড়িতে নতুন ফ্ল্যাটে যে জঙ্গি নেই, তুমিও সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, আমিও সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আজকে কলকাতা শহর জঙ্গিতে গিজগিজ করছে, পশ্চিমবঙ্গ তো দূরস্থ ছেড়ে দিলাম, আজকে এই অবস্থা করে তো ছেড়েছে, তাও ডাইনি বুড়ির এত খেয়ে এত গিলেও শান্তি হচ্ছে না, এখনও না মানে রঙ্গ তামাশা করে যাচ্ছে। খুব ভালো লাগছে ওনার তামাশা করতে। দেখুক পশ্চিমবঙ্গের বাসী, দেখুক পশ্চিমবঙ্গবাসীর যদি এখনও টনক না নড়ে, তাহলে ওই ছ্যা বাংলা করে আবার সবুজ আবির মাখুক, কি আছে? খুব বেশি হলে মরবে, তো মরবে, কাটবে। গ্রেট ক্যালকাটা কিলিংসের রিপিটেশন হবে, গ্রেট ক্যালকাটা কিলিংস 2 হবে, বাস। আর